টানা 2 ঘন্টা ঝগড়ার পর আমার স্বামী রাতুল যখন বলল, মীরা চলো আমরা ডিভোর্স নিয়ে ফেলি, এই নিত্যদিন ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না, আমি সত্যিই ক্লান্ত। ওর মুখের দিকে তাকিয়ে আমি প্রথম রিয়ালাইজ করলাম আমার ওর প্রতি আর কোনো টান অনুভব হচ্ছে না। ওর এই কথায় আমি মোটেও কষ্ট পাচ্ছি না, কারণ আমি নিজেও অনেকবার ভেবেছি আর পারা যাচ্ছে না। রাতুল ভেবেছে আমি কোনো বাঁকা উত্তর দেব, কিন্তু হঠাৎ চুপ করে সায় দেওয়াতে ও অবাক না হলেও স্বস্তি পেল। দুজনে মাথা নেড়ে সায় দিলাম। কাল এ ব্যাপারে ফ্যামিলির সবাইকে জানাবো। ঘুমন্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আজকের মতো আমরা শান্ত হলাম। 10 বছরের সংসার, অ্যারেঞ্জ ম্যারেজ। তাও বিয়ের আগে 3 মাস ভালোই প্রেম করেছি দুজনে। বিয়ের পরও ভালোই স্বাভাবিক ছিলাম দুজনেই। প্রথমে বড় মেয়েটা হওয়ার পর থেকে আমি মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। মেয়ে নাকি বাবার ভাগ্য আনে, এই শুনিয়ে রাতুলও বড় পোস্ট পেয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাসায় ফিরলে মেজাজ থাকে তুঙ্গে। প্রথমে আমি চুপ থাকলেও সারা দিন বাসায় মেয়ের পেছনে ঘুরে ঘরের কাজ সামলে আমার মেজাজও সপ্তম আকাশে। বছর 2 পর ছেলেও হলো। সব চাহিদা ঠিকঠাক পূরণ করলেও দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা লেগেই থাকে। বিশাল কোনো কারণে লাগে না, সামান্যতেই আমরা বিশাল ঝামেলা করে ফেলি। প্রথমে একজন চুপ থাকলেও অন্যজনের কথার খোঁটায় দুজনেরই বাঁধ ভাঙে। তখন থামানো যায় না কাউকেই। এমন না যে কেউ অন্য কারো প্রতি আসক্ত, তাও নিজেদের মধ্যে কোনো টান নেই। আমাদের চেয়ে আমাদের ভালো সম্পর্ক থাকে কাজের লোকেদের সাথে। এটা ধীরে ধীরেই হয়েছে, একদিনে নয়। কারো থাকা না থাকা যেন ম্যাটারই করে না আমাদের কাছে। দুজনেরই রুম আলাদা হয়ে গেল, তাও আমাদের ঝগড়া থামে না। মানসিক অশান্তির চাপ আমাদের ছাড়িয়ে বাচ্চাদের ওপর গিয়ে পড়ছে, আমরা ভালোই বুঝতে পারছি। তবে রাগ হলে নিজেদের থামাতে পারি না। এই সমস্যা শুধু আমাদের নয়, এমন অনেক ফ্যামিলিতেই আছে। পরের দিন মা বাবার রুমে গিয়ে আমাদের ডিভোর্সের কথা বললাম। মা তার উলের কাঁটা থামিয়ে আমাদের দিকে একবার তাকালো। বাবাও বইয়ের পাতা উল্টে তাকিয়ে বলল, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমাদের পূর্ণ অধিকার আছে। আমি আর রাতুল একজন অপরের দিকে তাকিয়ে মা বাবার এমন ভাবলেশ কথায় আমরা যেন আহত হলাম। কেন বুঝতে পারলাম না। আমি বললাম, আপনাদের কোনো সমস্যা নেই? দুজনেই একসাথে বলে উঠল, আমাদের কি সমস্যা থাকবে? বাবা বইয়ের পাতা উল্টে বলেন, তোমাদের জীবন, তোমাদের সিদ্ধান্ত, আর প্রতিদিন ঝামেলা হওয়ার থেকে এটাই ভালো। আমরাও একটু শান্তিতে ঘুমোতে পারবো অন্তত রাত্রিতে। আমরা বেশ লজ্জায় পড়লাম। আসলে আমরা ঝগড়া করার সময় আমাদের খেয়াল থাকে না আমাদের পাশের রুমে বাবা মা থাকে। রাতুল বলে উঠল, আর বাচ্চারা? মা উঠে সুতোর বাক্সে কাঁটা রাখতে রাখতে বলে, ওরা কি? ওরা তো কোনো সমস্যা না, সমস্যা তোমাদের মধ্যে, তোমরা সিদ্ধান্ত নেবে।
কার কাছে কতদিন রাখবে? ওদের ওপর দায় চাপিয়ে জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এইভাবে চলতে থাকলে ওদের লাইফে বিরাট প্রভাব পড়বে। মা বাবার এমন কথায় আমরা অবাক না হয়ে পারছি না। মা আবার বলল, তবে তোমরা যদি আমাদের থেকে অনুমতি চাও, তবে আমাদের একটি শর্ত তোমাদের পালন করতে হবে। কি শর্ত? তেমন কিছুই না। 1 মাস 1 ঘন্টা করে তোমাদের একটা রুমে কাটাতে হবে। দুজনেই তাচ্ছিল্যের একটা হাসি দিলাম। মনে হলো যেন এটা একটা ছেলে মানুষই আবদার, তাছাড়া কিছুই নয়। বাবা এবার গম্ভীর গলায় বলে উঠল, সিরিয়াস হও। বাবার কথার ওপর কোনো কথা হয় না। মা বলল, 10 বছর এক ঘরে এক বেডে কাটিয়েছ, আমাদের জন্য না হয় 1টা ঘন্টা কাটাবে তোমরা একা? রুমে তোমরা কি করছো এটা ম্যাটার করে না, যে যার মতো থাকবে, কথা না বলে। জাস্ট 1 ঘন্টা পর তোমরা আবার বেরিয়ে আসবে, এরপর যা ইচ্ছে করো। রাতুল 8টায় ফেরে। তোমরা 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা রুমে কাটাবে, এরপর যে যার রুমে। তখন রান্না বান্না, বাচ্চাদের পড়ালেখা। মা হাত তুলে থামিয়ে বললেন, সন্ধে থেকে এনাফ টাইম থাকে, রান্না শেষ করবে, না পারলে আমি আছি। আর বাচ্চাদের তো তোমাদের ছেড়ে থাকতেই হবে, তোমাদের একসাথে পাবে না তোরা। এছাড়া তোমরা নতুন জীবনও শুরু করবে, তখন ওদের তোমাদের ছেড়েই তো থাকতে হবে। এখন থেকেই অল্প অল্প করে অভ্যেস করলে তো তোমাদেরই সুবিধে। মা কথাটি সত্য বললেও শুনতে ভালো লাগছে না। মা বাবার কথা কেউ অমান্য করি না, তাই অগত্যা মাথা নেড়ে সায় দিলাম। নিত্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, মায়ের শর্ত ভুলে গেলাম। রাতুল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বাসায় আসার পর মা এসে বলল, যাও, তোমাদের টাইম শুরু হয়ে গেছে। রাতুল খেলা দেখছিল, বিরক্ত সুরে বলে, এইসব ছেলে মানুষের কোনো মানে হয় না মা, এইসবে আমাদের সম্পর্কে আর কোনো প্রভাব ফেলবে না, ইট জাস্ট ফিনিশ। আমি রিধিকে হোমওয়ার্ক করাচ্ছিলাম। মা আমাকেও টেনে তুলে রুমে ঢুকিয়ে দিল, রাতুলকেও। রাতুল বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, আজীবন জ্বালিয়ে মারবে তোমরা আমাকে, খেলাটাও দেখতে দিচ্ছ না। মা রিধির সামনে বসে হোমওয়ার্কের খাতাটা টেনে নিয়ে বলে, ল্যাপটপে দেখো, আর হ্যাঁ, কেউ কারো সাথে কথা বলবে না কিন্তু। মা দরজা বন্ধ করে দিতেই রাতুল আমার দিকে বিরক্তির চোখে তাকিয়ে ল্যাপটপ খুলে খেলা দেখতে শুরু করলো। আমি টুকটাক ঘর গুছিয়ে রাখলাম। কেউ কোনো কথা বলছি না, যেন আমাদের যেন কোনো কথাই নেই বলার। সময়টা যেন যাচ্ছেই না। আমি বিছানায় শুয়ে পড়লাম। রাতুলের ল্যাপটপে খেলার শব্দে ঘুমোতে পারছি না। মা কথা বলতে নিষেধ করেছে, জানি এখন ভলিউম কমাতে বললে ঝগড়া করবে, তাই মাথার বালিশটা চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। যখন মায়ের ডাকে ঘুম ভাঙল, তখনও রাতুল খেলা দেখছে। এইভাবে 4-5 দিন টেনে ধরে আমাদের রুমে ঢুকিয়ে দেয়। আমি ঘুমিয়ে পড়ি, রাতুল ল্যাপটপে খেলা দেখে কিংবা কাজ করে। বাচ্চারা প্রথমে বিরক্ত করলেও কয়েকদিন পর ওরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমি ঘুমিয়ে পড়তাম রুমে 1 ঘন্টা। খেয়াল করলাম রাতুল ভলিউমটা কমিয়ে দিত আমি যখন বিছানায় যেতাম।
কিরকম যেন ফ্রেশ মুড লাগে আজকাল। খিটখিটে ভাবটা কিছুটা কমেছে। ঘুম আসছে না পরের দিন, তাই তাকের ধুলো জমা বইগুলো একটু ঝেড়ে নিচ্ছি। বই পড়তে শুরু করলাম। একসময় রোজ বই পড়তে হতো, ভাত না খেলেও চলতো। পাক্কা 7-8 বছর পর বইয়ে হাত পড়ল। বইও কিনি না এখন। রাতুল তখন প্রতি জন্মদিনে এক গাদা বই দিত, এখন তো মানেই হয় না। রাতুল আজ অফিসের কাজ নিয়ে বসেছে, আমি বিছানায় উপুর হয়ে শুয়ে বই পড়ছি। কেউ কারো সাথে কথা বলিনি 5 দিন। মনোযোগ দিয়ে বই পড়ছি। পাতা উল্টোতেই নিচে পড়ল একখানা শুকনো গোলাপ আর একখানা চিরকুট, রাতুলেরই দেওয়া কোনো এক জন্মদিনে। আমি খুব উৎসাহ নিয়ে ডাক দিলাম, এই দেখো। রাতুল কাজ করতে করতে বিরক্ত হয়ে ফিরে তাকালো। গোলাপ আর চিরকুটটা দেখে আলতো হাসি দিয়ে বলে ওঠে, কবেকার এটা? চিরকুটের পাতা উল্টে দেখলাম 2011। দুজনের মধ্যে একটা নস্টালজিয়া ভাব এলো। বইগুলো উল্টে উল্টে দেখতে লাগলাম আমি। আরো অনেকগুলো চিরকুট বেরিয়ে এলো। আমি ব্যঙ্গ সুরে বলে উঠলাম, কি বিশ্রী হাতের লেখা। অন্য সময় হলে রাতুল রেগে যেত, ঝগড়া করত। আজ বলল, এই বিচ্ছিরি হাতের লেখাতেই তো প্রেমে গদগদ হয়ে পড়েছিলে। আমি ফিক করে হেসে দিলাম। রাতুলও দাঁড়িয়ে হাসছে। আমি ওর দিকে মুখ তুলে তাকিয়ে দেখতেই ও থেমে গেল। মনে হলো কত বছর আমাদের নিজেদের একসাথে হাসাও হয় না। আর 2-4 দিন যাওয়ার পর মাকে আমাদের আর জোর করে রুমে পাঠাতে হয় না, আমরা চলে আসি রুমে। রাতুলের সাথে খুব যে কথা হচ্ছে তা কিন্তু নয়, তবে ওর ওখানে বসে থাকাটা যেন ভালো লাগছে। তবে আমি মোটেও তা প্রকাশ করছি না। খেয়াল করলাম আমাদের কথা না হলেও একটা টান অনুভব করছি। ও অফিস গেলে আমি ওকে মিস করছি। অনেক বছর হলো ফোনে আমাদের কথা হয় না, আর যদিও বা হয় তার ডিউরেশন মিনিট 2-1 বেশি হয় না। দুপুরে রাতুল ফোন দিল, খেয়েছি কিনা, বাচ্চারা খেয়েছে কিনা। আর কোনো কথা না পেয়ে রেখে দিলেও যেন ওর সাথে কথা বলার ইচ্ছেটা বাড়ছে। সেদিন রাতুল অফিস থেকে ফিরল, বাসা ভর্তি গেস্ট, আর 1 ঘন্টা কাটানোর সুযোগ নেই। আমি রান্নাঘরেই ছিলাম। মা গল্প করতে ব্যস্ত উনার মেয়েদের সঙ্গে, বাচ্চারা ব্যস্ত ননদদের ছেলে মেয়েদের সঙ্গে খেলতে। রাতুল রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে দেখে আমি হেসে বলি, 1 ঘন্টা শাস্তি ভোগ করতে এসেছো? রাতুল কিছু বলল না, মুচকি হেসে দাঁড়িয়ে রইল। আমারও কেন জানি না খুব ভালো লাগছে ওর এইভাবে আসাটা। যেন মনে মনে চাইছিলাম, টুকটাক জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছে, এর মধ্যে কথাও হচ্ছে, কোনো মজার কথা নেই, তাও যেন ভালো লাগছে। হয়তো অনেক বছর পর এভাবে ঝগড়া ছাড়া কথা হচ্ছে তাই। 10 দিন পার হয়ে গেল। আমরা 1 ঘন্টা পার হওয়ার পর যেন রুম থেকে আর বেরোতেই চাচ্ছি না। কাছাকাছি পাশাপাশি বসিনি তাও। বই পড়তে পড়তে আমি বলে উঠি, কত বছর কোনো মুভি দেখিনি। রাতুলও ল্যাপটপটা সামনে এনে বলে, বাংলা দেখবে নাকি হিন্দি? দুজনেই সার্চ দিয়ে ভালো একটা মুভি দেখতে শুরু করলাম। শেষ হতে হতে অনেক রাত, দুজনেই জেগে রইলাম। মুভির নেশা আমাদের পেয়ে বসলো। পরের দিন আবারও একটা মুভি।
এখন পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসে যেন কোনো বাধা নেই, আড়ষ্টতা নেই। হাসতে হাসতে গড়িয়ে একে অপরের গায়ে, রোমান্টিক সিনে চোখে চোখ রেখে হেসে ফেলি। সারা দিন অফিস শেষে রাতুল ক্লান্ত থাকে, চোখ লাল হয়ে যায় আমারও, তাও আমরা সাথে জেগে থাকি। আর আলাদা রুমে যাওয়াই হয় না ওর। মেয়ের পাশেই শুয়ে পড়ে। এই একটা ঘন্টার জন্য আমরা যেন অপেক্ষা করা শুরু করলাম। 15 দিন শেষ। রাতুল রুম থেকে বের হয়ে মুভি দেখার জন্য ডাকলো। মা বলে উঠল, 15 দিন তো শেষ, এখন আর শাস্তি ভোগ করার দরকার নেই। রাতুল অবাক হয়ে বলে, শাস্তি? হ্যাঁ, তোদের 1 ঘন্টা থাকার যে শাস্তি দিয়েছিলাম। রাতুল বলল, তুমি 1 মাস বলেছিলে। বলেছিলাম, তবে এখন কমিয়ে এনেছি। ভাবলাম অত্যাচার করে ফেলেছি, শুধু শুধু ছেলে মানুষই করেছি। তোরা কালকে ডিভোর্স ফাইল করতে পারিস। রাতুল আর আমি চোখাচোখি হলাম। আমরা ভুলেই গিয়েছিলাম আমরা কেন এটা শুরু করেছিলাম। মা আয়েশের ভঙ্গিতে সোফায় পা তুলে বলে, আর যাওয়া লাগবে না মীরার ওই রুমে। যাও বৌমা, আমার জন্য একটু ডিম ভুনা করো তো। দুপুরে মাছে লবণ দাওনি, খেতে পারিনি। রান্নায় তোমার আজকাল মনোযোগ নেই। আমি উঠতেই রাতুল আমার হাত ধরে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি 1 মাস বলেছিলে কিন্তু। মীরা এখন রান্নাঘরে যাবে না, রুমে যাবে। আমাকে টেনে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আমি রাগি রাগি গলায় বললাম, এটা কি হলো? আমার নতুন বউয়ের মতো লজ্জা লাগছে। কি হলো? মুভি দেখতে আনলাম। এইভাবে? তো কিভাবে আনবো? তোমার কি ইচ্ছে নেই মুভি দেখার? তাহলে যাও। আমি আসি বলে দরজার দিকে এগিয়ে যেতেই রাতুল আমার হাত চেপে ধরল। খবরদার, বের হবে না। আমি অট্ট হাসিতে গড়িয়ে পড়ি। রাতুল বোকা বোকা মুখ করে তাকিয়ে আছে। পরের দিন বাবা একটা ফর্ম এনে বলে, এই নে, আজ একটা কাজে গিয়েছিলাম কোর্টে, তাই এই ফর্মটা নিয়ে এলাম। পূরণ করে কাল পরশুতে জমা দিয়ে আসিস তোরা গিয়ে। আমরা দুজনেই পড়ে দেখলাম বাবা ডিভোর্সের ফর্ম এনেছেন। রাতুল আমার দিকে আহত চোখে তাকালো, যেন আমি কি বলি সে দেখতে চায়। দুজনেই চুপ করে আছি দেখে বাবা বলেন, কি রে, কি সমস্যা? আমি আর রাতুল প্রায় একসাথেই বলে উঠলাম, আমরা ডিভোর্স চাই না। মা বাবা চোখাচোখি হলো, যেন উনারা হাসি চেপে রাখতে চাইছেন। বাবা বেশ গম্ভীর মুখে বললেন, তোমরাই তো বলেছিলে, আবার এখন উল্টে যাচ্ছ। আমরা যেন কোনো কথাই খুঁজে পাচ্ছি না। এখন আমার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যেন কোনো কিশোরীকে তার মা বলছে তার প্রিয় মানুষটিকে ভুলে যেতে। আমার ভীষণ মন খারাপ লাগছে। একটা দীর্ঘশ্বাস চেপে বসেছে বুকে। মনে হচ্ছে আর একটা কথা বলতে হলে ছিটকে আমার কান্না বেরিয়ে আসবে। বাবা আর কিছু বলল না। ফর্মটা আবার হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা, আর 2-3 দিন সময় নাও, এরপর ভেবেচিন্তে পূরণ করবে। আমি যেন পা চালাতেই পারছি না। ধীরে ধীরে রুমে যেতেই রাতুল বলে ওঠে, তোমার ডিভোর্স চাই? আমি চুপ করে আছি দেখেও আমার কাছে এসে বলে, তোমার কি ডিভোর্স চাই এখন মীরা?
আমি কোনো শব্দই যেন বের করতে পারছি না। মুখ তুলে ওর দিকে তাকাতেই চোখের পানি গড়িয়ে পড়ল। রাতুলও কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরল। আমার তীব্র কাঁপুনি দিয়ে কান্না বেরিয়ে আসছে। রাতুল আরো জোরে জড়িয়ে ধরে আমাকে। মনে হতে থাকে এই মানুষটা ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। বাবাকে গিয়ে বললাম, আমাদের ডিভোর্স চাই না, আমরা এখন ঠিক আছি। মা বলল, এত দ্রুত কিভাবে সব ঠিক হলো তোমাদের? 15 দিন আগেও একজন আরেকজনকে সহ্য করতে পারতে না। আমরা মাথা নাড়ালাম, জানি না। মা আর বাবা উচ্চ স্বরে হেসে ওঠেন। আমরা অবাক হয়ে বলি, কি হয়েছে? মা হাসতে হাসতে বলে, আমরাও একবার ঠিক করেছিলাম আর থাকা যাচ্ছে না, একসাথে এইবার ডিভোর্স নেব। তখন আমার শ্বশুর শাশুড়ি ঠিক এইভাবে আমাদের 1 মাস একসাথে থাকার শাস্তি দিয়েছিলেন। আমাদের অবশ্য 1 সপ্তাহেই সব ঠিক হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম থাকা যাবে না একে অপরকে ছাড়া। আমি বসে পড়তেই মা আমার হাত ধরে বলে, বৌমা, সবাই বলে মা হওয়া অনেক কঠিন জিনিস। মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। এটা আসলে একটা ভুল কথা। এটার মাধ্যমে আমাদের সমাজে মেয়েদের উপর একটা ভার চাপিয়ে দেওয়া হয়। মেয়েরা এটা শুনেই বড় হয় মায়েদের সন্তানের জন্য সব করতে হয়। তাই যখন একটা সন্তান আসে, আমরা মেয়েরা সব ভুলে সব ধ্যান জ্ঞান সন্তানের পেছনে লাগিয়ে ফেলি। কারো কোনো দোষ থাকে না, তাও আমরা সে মানুষটা থেকে অনেক দূরে চলে যাই, যে মানুষটাকে সবচেয়ে বেশি কাছে রাখার দরকার। যখন একটু ফ্রি হই, চোখ তুলে তাকাই, তখন যেন তার কোনো রাস্তাই থাকে না তার মনে যাওয়ার। নিজেরাই আবর্জনা ফেলে রাস্তাটা ভরাট করে ফেলি। কেউ কাউকে বুঝতে পারি না। মনে হয় সে আমাকে আর ভালোবাসে না, কেয়ার করে না, অনুভূতি নেই। রাগারাগি, ভুল বোঝাবুঝি সবটা মিলিয়ে তিক্ততা চলে আসে। কিন্তু যদি পুরো দিনের কিছুটা অংশ আমরা একে অপরকে দিই, বিশ্বাস করো নিজেকেই ভাগ্যবান মনে হবে। শুধু সামান্য কিছু সময়। চিন্তা করো, তোমরা গত 10 বছরে একসাথে থেকেও এইভাবে টাইম কাটানো হয়নি। অবাক করা ব্যাপার, কতগুলো দিন, কতগুলো মাস এক ঘরে থেকেও 1 ঘন্টা নিজেদের দাওনি তোমরা। সন্তান গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ বয়সে এসে দেখো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমার মায়ের সাথে তোমার কথা নেই। তুমি ব্যস্ত তোমার সংসারে, রাতুল ব্যস্ত ওর কাজে। কিন্তু আমাদের শেষ সময়ে একজন আর একজনের সাথেই থাকতে হচ্ছে। ছেলে মেয়েদের সময় দিতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের সময় দিতে ভুলে যাই। কিন্তু 1 ঘন্টায় তুমি তোমার বাচ্চা মানুষ করে ফেলছো না, কিংবা এর জন্য ওরা তোমাকে দোষী মানবে না। তোমাদের সম্পর্ক ভালো থাকলে ওদেরই লাভ। রাতুল আমার হাত চেপে ধরেছে আবার। মা আবার বলে, যে কোনো সম্পর্ক একটা ছোট্ট গাছের মতো। একে যত্ন করতে হয়, পানি দিতে হয়,
পরিচর্যা করতে হয়। যখন বড় হয়ে শিকড় গেড়ে ফেলে তখন রোজ পানি না দিলেও তাকে আর আলাদা করা যায় না। কিন্তু ছোট থাকতে না দিলে গাছটা মারা যাবে। শেষ সময়ে গিয়ে যখন ফিরে তাকাবে দেখবে ভুলটা নিজেদেরই ছিল। বিয়ের আগে সম্পর্কগুলো ভীষণ ভালো থাকে, কারণ তখন আমরা একজন আরেকজনকে টাইম দিই, কেয়ার করার চেষ্টা করি। বিয়ের পর যেন সব ভুলে যাই, যেন কেয়ার ব্যাপারটা থাকাই উচিত না। একটা সম্পর্ক আপনা আপনি চলে না, একে যত্ন করতে হয়। এরপর 25 বছর পার হলো। আমাদের মধ্যে ছোটখাটো ঝামেলা হলেও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। রিধির বিয়ে হলো, আমাদের ছেলেও বিয়ে করলো। ওদের বিয়ের 5 বছর পর ওরাও এক সকালে এসে বলল ওরা ডিভোর্স নেবে। আমি আর রাতুল একে অপরের দিকে তাকালাম। রাতুল বলে উঠল, ঠিক আছে, তবে তোমাদের একটা মাস 1 ঘন্টা করে একটা রুমে থাকার শর্ত মানতে হবে। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে সোনালি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।